আসলে ওকে ম্যাডামও বলতে পারি না, কিছু কিছু সময় বলতে হয়। অ্যাকচুয়ালি কঙ্কনা আমার মেয়ের মতো না, মেয়েই। কেন অনেক কিছু শিখি ওর কাছে। এমনি পার্সোনালি ওকে আমি কঙ্কনা ডাকি, যেহেতু আমাদের টিচার, অনেক টর্চার করি ওকে, তাই ওকে আমি সম্মানের সঙ্গে কঙ্কনা ম্যাডামই বলি, এটা আমার ভালো লাগে। তো আজ পৌলমীর কথা কি বলবো, বলি তো ওই কাঁদিয়ে দিয়েছে। আমি পৌলমীর খুব ফ্যান। এত ভালো এমসি আমিও করতে পারবো না, কেন প্রোনাউন্সিয়েশন এত ভালো লাগে আমার, মানে খুব মাধুর্য একদম, মানে সুন্দরভাবে করে। তো থ্যাংক ইউ পৌলমী। আর থ্যাংক ইউ মোদি কেয়ার, যে লড়াই করার একটা জায়গা দিয়েছে। যদিও আমি মোদি কেয়ারে লড়াই করিনি, আমি অ্যাচিভমেন্টটাই করেছি, আমি বলবো সে কাহিনি। আর যারা আমার সামনের সারিতে বসে আছে, সঞ্জয় বাগারিয়া স্যার, মিস্টার চন্দন চ্যাটার্জি আসেননি আজকে, রাজা সাহা আমার আপলাই, বিভাস মুখার্জি, সুব্রত দা, গৌতম দা, তারপরে আমার বন্ধু কে বলুন তো, নারায়ণ চন্দ্র। মানে আমি এদের দেখে কাজ করেছি, এদের দেখে যতটুকু বড় হবার হয়েছি। তো আমার লড়াই কিছু হয়নি মোদি কেয়ারে, কেন আমার জীবনটাই একটা লড়াই। আপনারা কল্পনা যদি করেন, গরিব থেকে আরো গরিব যদি কিছু ভাবেন, আমি ছিলাম সেই ফ্যামিলির একজন মেয়ে। আমার লড়াইটা শুরু হয়েছে ঠিক 16 বছর বয়স থেকে। আমার ছেলে যখন আমার পেটে এলো, তখন থেকে আমার জীবনের লড়াই শুরু। আপনারা অনেকেই জানেন আমি সিঙ্গেল লেডি, আমার হাজবেন্ড আছে কিন্তু আমার সঙ্গে নয়, আমি ছেলেকে একাই মানুষ করেছি। তো এই করতে করতে আমার জীবন চললো, ছেলে বড় হলো। তারপরে আমি অন্য একটা প্রফেশনে ছিল, সেই প্রফেশনে আমি আজকে কিচ্ছু বলবো না। কবে কি করেছি এটা আমি রাজার কাছ থেকে শিখেছি, যে কবে তুমি কি করেছো, আজকে আর ঘি খেয়েছো কবে, আজকে গন্ধ শুকো না, আজকে যেটা করছো সেটাই তোমার পরিচয়, সেটা থেকে আমি শিখেছি। তো সেখানে একটা বিরাট লড়াই ছিল, লড়াই করে সেখানেও আমি 1 নম্বরে ছিলাম। বেশ 28 বছর একটা প্রফেশনে ছিলাম। বহু মানুষ অটোগ্রাফ নিতে আসতো, গাড়ি থেকে নেবে, আমার ভ্যানিটি ব্যাগ কে নেবে, আমার জলের জায়গায় কে নেবে, এরকম গ্ল্যামারাস জগতে আমি ছিলাম, সাংঘাতিক গ্ল্যামারাস। তো সেখান থেকে আমি কোনো একটা সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার বয়স হওয়ার পর আমার অস্তিত্ব কি থাকবে সেই জগতে, এটা আমি ভেবেছিলাম। যে আমার ফেম, ওখানে আমার বিরাট একটা ফেম ছিল, সেই ফেমটা কি আমি ধরে রাখতে পারবো, আমার প্রশ্ন ছিল এটা মনের মধ্যে। কিন্তু দেখতাম ধরে রাখতে পারা যায়নি। যদি তাই পারা যেত, তাহলে অনেক আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট, যারা মানে ভালো রত্ন, বড় পুরস্কৃত সেই মানুষগুলো কিন্তু আজকে প্রায় খুব খারাপ অবস্থা। ফেম তো দূরের কথা, কিছুই নেই তাদের কাছে। এটা আমার মাথায় সবসময় খেলতো। তখন আমাকে আমার বন্ধু বান্ধব, আমার কলিগস যারা ছিলেন, তারা, সত্যি আমার পড়াশুনো নেই, যদি ভুলভাল ইংরেজি বলি আপনারা ক্ষমা করে দেবেন, কিন্তু বলতে খুব ভালোবাসি ইংরেজিটা, যতটুকু বলতে পারি আর কি। তো আমার কলিগস যারা ছিল, তারা আমাকে বলতো এই জগৎ ছেড়ে তুই ডাইরেক্ট সেলিংয়ে চলে আসবি। কেন ডাইরেক্ট সেলিং মানে, আমার ডাইরেক্ট সেলিং আমি বুঝতাম না, যদি আমার গুরু সব জায়গায় আমার গুরু, আমার রাজা সাহা, যে বলেছিল ডাইরেক্ট সেলিং, বুঝিয়েছিল আমার মাথার মধ্যে যে তোমার বয়স হচ্ছে, একটা সময় যদি কাজ না করতে পারো তবে তোমার রোজগার থাকবে, এই কনসেপ্টটুকু শুধু আমি শুনেছিলাম। তো সেখান থেকে আমি ডাইরেক্ট সেলিংয়ে এলাম। ডাইরেক্ট সেলিংয়ে এসে যে লড়াই আমার অতীতে ছিল, সে লড়াই কিন্তু আমার মোদি কেয়ারে হয়নি। কেন? মোদি কেয়ারে আমার অ্যাচিভমেন্টটাই আমি শুধু করেছি, লড়াইটা করিনি। এখানে শুধু নিজেকে সিস্টেমের সঙ্গে প্ল্যাগিং করেছি। কোন সিস্টেম? কোম্পানির সিস্টেমের সঙ্গে নিজেকে প্ল্যাগিং করে আজকে আমি যাই বলুন, টিপিএলের ডায়মন্ড ডাইরেক্টর হয়েছি। আমি যখন প্রথম এই প্ল্যানটা আসে না, আপনাদের বলি, যখন প্রথম প্ল্যানটা আসে তখন ডাইরেক্টর, রেড ডায়মন্ড, ডবল রেড, ট্রিপল রেড, এই ছিল বড় টাইটেল আমাদের কাছে। তখন আমি প্রথম মাস, মে মাস না রে বাবু, মে মাসে এই প্ল্যানটা যখন এলো, তখন আমি প্রথমেই বাবুকে, আমার ছেলেকে আমি বললাম আমি কিন্তু ট্রিপল রেড হব। বলছি ট্রিপল রেড কী করে হবে? আমি যে এইভাবে করবো দেখি। তো হবে করছে, পারছি না। লাস্ট 28 দিন, 29 দিন, 30 তারিখে
30 তারিখে আমাকে রাজা বলল, রাজা আমার ঘরে ঢুকলো, মানে আমাদের পাশাপাশি ফ্ল্যাট, ও ছেলের কাছেই বেশি থাকি, এখানে মা থাকে বলে এই ফ্ল্যাটটা আমাকে আলাদা নিতে হয়েছে। অনেক বড় ফ্ল্যাট, 70 লাখ টাকার একটা ফ্ল্যাট মোদি কেয়ারে হাউস ফান্ড থেকে নিয়েছি। ওটা আমার শখ পূর্ণ করবার জন্য আমি 12 তলায় নিয়েছি, এটা আমার স্বপ্ন ছিল। তো রাজা আমাকে বলল, হবে না হবে না, এভাবে করো না, কষ্ট হবে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, করতে হবে না। প্রচণ্ড মাথা গরম হয়ে গেল, মারাত্মক মাথা গরম হয়ে গেল। আমি শুধু একটা কথা বলেছিলাম, লিডার তুমি বড় হতে পারো, কিন্তু তুমি আমার ছেলে, আমি তোমার মা, আমি ট্রিপল রেডি করবো বলেছিলাম। লাস্ট দিন বলেছিলাম, কি করে করবে করো, বেরিয়ে চলে গেল। জানি এরপরে মা চিৎকার চেঁচামেচি করবে। তো আমি মে মাসে ট্রিপল রে ডায়মন্ড ডাইরেক্টর হয়েছি, তাতে আমার ইনকাম এসেছিল 3,33,000 সামথিং। জুন মাসে আমি ট্রিপল রে ডায়মন্ড ডাইরেক্টর কোয়ালিফাই করেছি, আমার ইনকাম এসেছিল 3,40,000। জুলাই মাসে আমি ট্রিপল রে ডায়মন্ড ডাইরেক্টর কোয়ালিফাই করেছি, আমার ইনকাম এসছে 3,59,152 টাকা। কারণ কি? কারণ জিতবো কার সাথে? আমি নিজের সাথে জিততে চাই। আজকে যে মোদি কেয়ারে আছি, আমি মনে করি আমাদের মতো কিছু সাধারণ মানুষকে কত বড় না পাওয়ার স্বপ্নটাকে পূর্ণ করবার একটা জায়গা করে দিয়েছে সমীর মোদি স্যার। তো ওনার জন্য মন থেকে একটা হাততালি দিন, হাততালি দিলেও কম হবে। আমি তো চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আর সামনের সারিতে যত লিডারশিপ বসে আছে, আমি প্রত্যেকের ফ্যান, আমি প্রত্যেকের কাছে শিখি। মিতালি দি, পারমিতা দি, সঞ্জয় স্যারের কথা কিছু বলবো, আই লাভ ইউ স্যার, লাভ ইউ স্যার। স্যারের কথা আমি আর কিছু বলবো না, একমুখ হাসি দেখে উনি যে ছোট 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 টিপসগুলো উনি দেন, শুধু মিটিংয়ে গিয়ে গিয়ে নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করেছি। দেখুন, অ্যাচিভমেন্টটা বড় কথা নয়, অ্যাচিভমেন্ট কোনো একটা মাসে আপনি হবেন, কিন্তু অ্যাচিভমেন্টটা ধরে রাখা, এটা হচ্ছে আমি মনে করি কোয়ালিটি। আমি ডাইরেক্টর হয়েছি, পরের মাসে আমি নন কোয়ালিফাই হয়েছি, এটা যেন মনে হয় নিজের কাছে হেরে গেলাম। পৃথিবীতে কারোর কাছে আপনি হারবেন না, কেউ জানবেও না আপনি কি হলেন। সকালবেলা ঘুম থেকে উঠে মান্থ এন্ড করার পরের দিন ফার্স্ট 1 তারিখে নিজের কাছে প্রশ্ন করুন, হেরে গেলাম? মেনে নিলেন? মেনে নেবেন? আমি মানতে শিখিনি। তাই বলি, রাজা শাহ যতই বড় লিডার হোক, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে গুরুত্ব দেয় না দিন, ডোন্ট কেয়ার। রাজা শাহর সর্বশ্রেষ্ঠ টিম আমি হয়েই দেখাবো, সেটাই ছিল আমার। কি লড়াই করতে হয়েছে, কি লড়াই করবো বলুন? একটা ননি নিয়ে যখন বললো, একটা ননি আর একটা হ্যান্ড ওয়াশ, তুমি মনে করিয়ে দিলে, একদম ঠিক কথা। একটা ননি আর হ্যান্ড ওয়াশ নিয়ে দর্জির দোকানে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে আছি। সত্যি তাই, আজকে পৌলমী কি করে এত কথা জানলো আমি জানি না। আমি হ্যান্ড ওয়াশ আর ননি নিয়ে দাঁড়িয়ে আছি, আর পুজোর সময় লাট সব ছেলেরা মেয়েরা আসছে তাদের দর্জির দোকানে জিনিসপত্র নেবে, পুজোর জামা কাপড়। আমি বলছি, দাদা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়া। আমি মশা কামড়াচ্ছে। আমার একটা টিম মেম্বার, সে আমার কাছে নমস্কার করে চলে গেল, যখন 1-1.5 ঘন্টা হয়ে গেল। বলছে, বুলা তুই করে, আমি যাচ্ছি বলে চলে গেল। যাই হোক, যাক, সেটা তার ব্যাপার। কিন্তু আমার লক্ষ্য কি, ওই ননিটা এমআরপিতে বিক্রি করব, হ্যান্ড ওয়াশটা এমআরপিতে বিক্রি করব। যে পয়সাটা হবে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি যাব, পরের দিন আবার ওই টাকায় বিক্রি করবো। এই ছিল আমাদের সংসারের পরিস্থিতি। ছেলে একদিক দিয়ে লড়াই করছে, আমি একদিক দিয়ে লড়াই করছি। বলুন তো, 3.5 লাখ 4 লাখ টাকা রোজগার করছি, যে কোয়ালিফিকেশানে, যে বয়সে, কোনো প্রফেশনে পাওয়া যায়? কোনো জায়গায় নেবে না। তাহলে এমন একটা প্রফেশনে এসছি, আমরা ক্যাজুয়াল হয়ে যাই।
স্বপ্ন নেই বলে আমরা কোয়ালিফাই করতে পারছি না। আমি যখন খেতে পাচ্ছি না, শুধু আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, তখনও আমি ভেবেছি আমি গাড়িতে যাব, কারণ আমার ছেলে জন্মেছে কিন্তু গাড়িতে কেন আমাদের বাড়িতে কোনো নেটওয়ার্ক না। আমার যে পুরনো প্রফেশন ছিল, সেই প্রফেশন থেকে আমার বাড়িতে 2টো গাড়ি ছিল। আমার ছেলে 7 বছর বয়স থেকেই গাড়িতে চড়ে, আর 11-12 বছর বয়স থেকেও গাড়ি চালানো শিখে গেছে, কেন নিজেদের গাড়ি ছিল বলে। তাহলে সেখান থেকে সব শেষ করে সমস্ত ধূলিসাৎ হয়ে যাবার পর আমি ভেবেছি গাড়িতে আমি চড়বো না। তাই রাজা সাহা যখন মিটিংয়ে যায়, বাগনানে যেত, আমাকে বলতো, মা তুমি আমার গাড়িতে চলে এসো। আমি বললাম, না না, আমি বাসেই যাবো, কেন আমি কনসেপ্ট জানি, আমি ডাইরেক্ট সেলিং জানি, আমি মোদি কেয়ার জানি, মোদি কেয়ার লিডারদের জানি। আমি আর 1.5 বছরের মধ্যে গাড়ি নেবো, তুই যা, আমায় কষ্ট করতে দে, কষ্ট করে যে গাড়িটায় উঠবো সেটা পারবে আমার আনন্দ। কোনো ফ্যাসিলিটি নিইনি, আমার সিনিয়রের থেকে কোনো অ্যাডভান্টেজ নিইনি। আমার একটা মিটিং করে দিয়ে তোর গাড়িটা আমাকে দে, আমি আজকে এখানে যাব সেখানে যাব না। প্রচুর রৌদ্রে, প্রচুর বৃষ্টিতেও আমি একা একা লড়ে গেছি। হ্যাঁ, ইনস্ট্রাকশন আমার ছেলের, রাজা সাহার, কোন টিমে যাবো কোন টিমে যাবো না, কীভাবে হবে সেটা তো আমাকে গাইড, আমার গাইড লাইনেও আমাকে গাইড করে দিয়েছে। আমি বলছি, যে সময় আমরা এসছি খুব কষ্টের সময় কাটিয়েছি, কিন্তু অ্যাচিভমেন্টটা করতে গেলে যে কষ্টটা প্রয়োজন ছিল সেই কষ্ট মোদি কেয়ারে করতে হয় না। মোদি কেয়ারে করতে হয় হার্টটাকে সতেজ রাখতে হয়, করেই ছাড়বো মানসিকতা করতে হয়, না হলে হয় না। অনেকেই মিটিংয়ে আসবেন, অনেকে মিটিংয়ে আসে, থাকে, যায়, চেয়ার থেকে উঠে বাড়িও চলে যায়। আর আমি মিটিংয়ে আসতাম, ওই চেয়ারেই বসে থাকতাম, কখন মঞ্চটা পাবো, কোন দিন মঞ্চে উঠবো, কি করতে হবে মঞ্চে উঠলে, কোন টাইটেল করতে হবে, কি অ্যাচিভ করতে হবে, এখানটা ভীষণ আশার আমার নেশা ছিল। তাই আজকে অসংখ্য ধন্যবাদ কঙ্কনা ম্যাডামকে, কঙ্কনা সরকারকে, যে আমাকে আজকে আমাকে একটুখানি আমার লাইফ স্টোরি বলতে ও সুযোগ করে দিয়েছে। আমি থ্যাংক ইউ কঙ্কনাকে, যে আমার মতো আমি ভীষণ ছোটোই ভাবি, আমি বড় আর কোথায় হলাম। আমাকে কয়েকজন হয়তো চেনেন, সবাই যারা চেনেন না, আমি বুলা সাহা, ইয়েস, 65 বছর বয়স।